বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা বের করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো জটিল অনুবীক্ষণ যন্ত্রের রাশিমালা। তো আমরা যেটা আজকে দেখব সেটা হলো জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। প্রথমে আমাদের এই চিত্রটা ভালো করে বুঝতে হবে, কারণ এই চিত্রটার সাথে রিলেটেড আরেকটা চিত্র আছে, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তো এই চিত্রটা যারা ভালো করে বুঝবে তারা দূরবীক্ষণ যন্ত্রের চিত্রটাও বুঝবে। আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জটিল অনুবীক্ষণ যন্ত্র থেকে প্রশ্ন আসে কম, ওটা একটু আমি সমীকরণ জাস্ট লিখে দিব, কিন্তু এইটার বেসিকটা আমি তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। দেখি, জটিল অনুবীক্ষণ যন্ত্রের লেন্স থাকবে দুইটা। লেন্স থাকবে কয়টা? দুইটা। আগে ক্লাসে আমরা বলেছিলাম সরল অনুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকবে একটা, আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকবে একের বেশি। এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে আমাদের লেন্স হলো দুইটা। এই দুইটা লেন্সের আলাদা আলাদা নাম আছে। একটার নাম হলো অবিলক্ষ আর আরেকটার নাম হলো অভিনেত্র। তোমরা যখন একটা যন্ত্র দেখবা তখন কিভাবে বুঝবা কোনটা অবিলক্ষ আর কোনটা অভিনেত্র? তোমরা অনেকেই বায়োলজি ল্যাবে জটিল অনুবীক্ষণ যন্ত্র দেখে থাকবা। তো বায়োলজি ল্যাবে যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে এরকম একটা দণ্ড আছে, এর উপরে দিক দিয়ে তাকাইতে হয়, আর নিচে দুই তিনটা প্রান্ত আছে, এর মধ্যে এক জায়গায় ওই কাণ্ডের প্রস্থচ্ছেদ রাখতে হয়। তাহলে যে কাণ্ডের প্রস্থচ্ছেদটা রাখা হয় নিচে, ওইটাকে বলা হয় বস্তু। এই যে এখানে পি কিউ, এটা হলো বস্তু। তাহলে বস্তুর কাছে যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে বলা হয় অবিলক্ষ। বস্তুর কাছে যে লেন্সটা থাকে সেটাকে বলা হয় অবিলক্ষ। আর আমরা যে দিক দিয়ে তাকাই, এই আমাদের চোখের কাছে আরেকটা লেন্স থাকে, সেটাকে বলা হয় অভিনেত্র। অবিলক্ষকে আমরা ও দিয়ে প্রকাশ করেছি, অবজেক্টের ও, আর অভিনেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করেছি, মানে আমাদের চোখের কাছে আই। এই চোখের কাছে যেটা সেটা হচ্ছে ই। তাহলে আমাদের এখানে লেন্স আছে দুইটা। এই দুইটা লেন্সের মধ্যে আলোর প্রতিসরণ ঘটবে দুইবার এবং বিম্ব তৈরি হবে দুইটা। এই দুইটা বিম্ব কি কি সেটা আমরা একটু দেখব এখন। এখানে পি কিউ একটা বস্তু রাখলাম অবিলক্ষের সামনে। এই পি কিউ বস্তু অবিলক্ষ থেকে কত দূরত্বে রাখবো সেটা কিভাবে বুঝবো? মনে রাখতে হবে এই পি কিউ বস্তুটা অবিলক্ষর সামনে এমন ভাবে রাখতে হবে যেন এই বস্তুর জন্য একটা বাস্তব বিম্ব তৈরি হয়। এই বস্তুর জন্য কি তৈরি হবে? একটা বাস্তব বিম্ব তৈরি হবে। বাস্তব বিম্ব অবশ্যই ডান পাশে হইতে হবে। যদি বাম পাশে হয় তাহলে এই যন্ত্র দিয়ে যেই বস্তুটাকে আমরা বড় করে দেখার কথা সেই বস্তুটাকে আমরা দেখতে পারবো না। তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে পিকিউ বস্তুটাকে এমন একটা অবস্থানে রাখতে হবে যেন পিকিউ বস্তুর একটা বাস্তব বিম্ব তৈরি হয়। আমরা আগের ক্লাসে বলেছিলাম বাস্তব বিম্ব সবসময় হবে উল্টা। বাস্তব বিম্ব সবসময় হবে উল্টা। এইবার এই বিম্বটা যেখানে তৈরি হবে সেই বিম্বটাকে আবার এমন একটা জায়গায় রাখতে হবে যেন অভিনেত্রের ক্ষেত্রে প্রধান ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে এই বিম্বটা অবস্থান করে। কারণ এই জায়গায় যে বিম্বটা হবে সেটা হবে অবাস্তব। সেই বিম্বটা কি হবে? অবাস্তব। তোমাদের প্রশ্ন হলো আমরা এইগুলো কিভাবে করব? তোমরা খুব সহজভাবে বললেই বুঝবা। সেটা হচ্ছে যখন একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয় তখন দেখবা কতগুলো স্ক্রু আছে, ঘুরাইতে হয়। ওই স্ক্রুগুলো ঘুরানোর মানে হচ্ছে এখানে যে দুইটা লেন্স আছে সেই দুইটা লেন্সের দূরত্ব বাড়ানো কমানো। স্ক্রু আন্দাজে খালি ঘুরাইলাম, কেন ঘুরাইলাম সেগুলো কিন্তু আমরা জানি না। আমরা আজকে পরে জানবো যে আমরা যখন স্ক্রুগুলো ঘুরাই সেগুলো হচ্ছে এই লেন্সটাকে এদিকে আনা অথবা দূরে নেওয়া, এই লেন্সটাকে কাছে আনা অথবা দূরে নেওয়া। অর্থাৎ এইভাবে যদি থাকে যন্ত্রটা তাহলে এখানে স্ক্রু ঘুরাইলে লেন্সটা উপরে নিচে উঠে, ওটাকে বলা হয় ফোকাসিং। এমন একটা জায়গায় ফোকাসিং করতে হয় যেই জায়গায়
লেন্স দুইটাকে স্থাপন করলে আমরা লক্ষ্যবস্তুর স্পষ্ট বিম্ব দেখতে পাই। তোমার আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে যে বিম্বটা আমরা দেখতে পাবো সেটা দেখতে পাওয়ার কথা উল্টা, কিন্তু আমরা যে বিম্ব দেখতে পাই সেটা কিন্তু উল্টা আমাদের কাছে মনে হয় না। এর কারণ হলো একটা কাণ্ডের প্রস্থচ্ছেদের মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কেমন তুমি জানো না, তুমি যেটা দেখো সেটাই তোমার কাছে সোজা মনে হয়। আমরা এখন এইভাবে দাঁড়িয়েছি, আমরা এখন সোজা দাঁড়িয়েছি, ছোটবেলা থেকে আমরা এটা দেখে অভ্যস্ত, কিন্তু যদি আমরা পায়ে হাঁটতাম, যদি আমরা পায়ে না হেঁটে হাতে হাঁটতাম আর পা উপরের দিকে থাকতো, ওই সারা জীবন দেখতে ওইটা আমাদের কাছে সোজা মনে হইতো। যেহেতু আমরা এইভাবে দেখে অভ্যস্ত, এখন যদি কেউ হাতে হাঁটে পা উপরের দিকে দিয়া, ওইটা আমাদের কাছে উল্টা মনে হবে। তো কাণ্ডের প্রস্থচ্ছেদ কোনটা সোজা কোনটা উল্টা তোমরা সেটা জানো না, আর এই জন্য এখানে যে চিত্রটা দেখবা সেটা অবশ্যই উল্টা হবে, কিন্তু আমাদের কাছে মনে হবে এটা তো দেখছি সোজাই, এটা উল্টা কিভাবে হয়। যাই হোক, এইবার আমরা এটার বিম্বটা কিভাবে হয় সেটা আবার একটু দেখি। পিকিউ একটা বস্তু রাখলাম আমরা, পিকিউ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে নিলাম। আমরা জানি সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে এইটা হলো তার প্রধান ফোকাস এফও। সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, গেল। যাওয়ার পরে আরেকটা আলোক রশ্মি আমি নিলাম, যেটা হলো আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যায় সেটা সোজা চলে যায়। এই দুইটা আলোক রশ্মি Q1 বিন্দুতে মিলিত হলো। কোন বিন্দুতে মিলিত হলো? Q1। তাড়াহুড়া করা যাবে না, একেবারে ঠান্ডা মাথায় সহজে বুঝতে হবে। Q1 থেকে এই অক্ষরেখার উপর আমরা একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে Q1 P1। তাহলে এই Q1 P1 এটাকে বলা হবে PQ বস্তুর বাস্তব বিম্ব। তাহলে অভিলক্ষের জন্য যে বিম্ব তৈরি হলো সেটা আমরা পেয়ে গেলাম। এইবার এই বিম্বটা অভিনেত্রের জন্য বস্তু হিসেবে কাজ করবে। P1 Q1 বিম্ব অভিনেত্রের জন্য বস্তু হিসেবে কাজ করবে। এখানে আমরা যেভাবে চিত্র এঁকেছিলাম এই জায়গায় আমরা একইভাবে চিত্র আঁকবো। কিভাবে? বইয়ের মধ্যে কিন্তু এইভাবে চিত্রটা আঁকা নাই, একটু অন্যভাবে আঁকা আছে, সেটা তোমরা পরে দেখে নিবা। আমি যে নিয়ম বলতেছি সেই নিয়মে আগাবা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। Q1 বিন্দু থেকে একটা আলোক রশ্মি আমরা সমান্তরালে দিব। সমান্তরালে যে আলোক রশ্মিটা যায় সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে চলে যায়, তোমরা জানো। চলে গেল। আরেকটা আলোক রশ্মি দিব আমরা আলোক কেন্দ্র দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে যেটা মানে যায় সেটা হচ্ছে সোজা চলে যায়। আমরা দেখতে পাচ্ছি এই দুটো আলোক রশ্মি সামনের দিকে যতই বর্ধিত করি না কেন সেই দুটো আলোক রশ্মি কোনো জায়গায় মিলিত হবে না। এই কারণে আমরা এই দুটো আলোক রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলাম। পিছনের দিকে বর্ধিত করার পরে দেখতে পেলাম আমরা P2 বিন্দুতে মিলিত হলো। আমাদের কাছে মনে হচ্ছে এই দুটো আলোক রশ্মি P2 বিন্দু থেকে যাচ্ছে। সরি, এটা P2 না দিয়ে আমি যদি Q2 দেই তাহলে একটু ভালো হয়। এটা দিলাম P2। Q2 বিন্দুতে মিলিত হলো। Q2 বিন্দু থেকে অক্ষের উপর যদি আমি একটি লম্ব টানি Q2 P2, তাহলে এই Q2 P2 এটা হবে P1 Q1 বিম্বের জন্য আরেকটা নতুন বিম্ব। তাহলে চূড়ান্তভাবে যেটা দাঁড়ালো সেটা হলো PQ ছিল আমাদের বস্তু আর P2 Q2 এইটা হলো আমাদের চূড়ান্ত বিম্ব। মাঝে যে একটা বিম্ব হলো সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি বস্তুটা ছিল ছোট আর এখানে বিম্বটা হয়ে গেল বড়। এই বড় বিম্বটাই আমরা দেখতে পাবো। আমি আরেকবার সংক্ষেপে রিপিট করতেছি। PQ লক্ষ্যবস্তু, PQ লক্ষ্যবস্তুর কিউ বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি নিলাম। একটা হলো সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের, আর একটা হলো আলোক কেন্দ্র দিয়ে। এই দুইটা আলোক রশ্মি Q1 বিন্দুতে মিলিত হয়। Q1 থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব টানলাম। এই লম্বটাই হলো অর্থাৎ P1 Q1 হলো PQ এর জন্য বিম্ব। অভিনেত্রের জন্য বা দ্বিতীয় যে লেন্স সেটার জন্য P1 Q1 লক্ষ্য বস্তু হিসেবে কাজ করে।
এইবার এই লক্ষ্যবস্তুর জন্য বিম্বটা কিরকম হয় সেটা আমরা দেখতেছি। Q1 থেকে আবার একইভাবে একটা সমান্তরাল আলোক রশ্মি নিলাম যেটা প্রধান ফোকাস দিয়ে চলে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে দিলাম যেটা বরাবর চলে গেল। দুইটা আলোক রশ্মি সামনের দিকে মিলিত হবে না, কারণ দূরে সরে যাচ্ছে। পিছনের দিকে বর্ধিত করলে Q2 বিন্দুতে মিলিত হয়। Q2 থেকে প্রধান অক্ষের উপর যে লম্ব টানা হলো সেই লম্বটা হলো P2Q2। এই P2Q2 হলো PQ বস্তুর চূড়ান্ত বিম্ব। আশা করি সবাই বর্ণনাটা বুঝতে পেরেছো। এবার আমরা বিবর্ধনের রাশিমালা বের করব। কিভাবে বের করব দেখি। বিবর্ধন, যন্ত্রের বিবর্ধন M equal to P2Q2 divided by, তাহলে আমরা এখন যন্ত্রের বিবর্ধন বের করব। বিবর্ধনের রাশিমালা থেকে আমরা যেটা জানি সেটা হলো বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য এখানে কত? P2Q2, আর বস্তু কোনটা ছিল? PQ। তাহলে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে যন্ত্রের বিবর্ধন। এইবার এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, P2Q2 divided by P1Q1 into P1Q1 divided by PQ, এটা হচ্ছে ME আর এটা হলো MO। একটু খেয়াল করে দেখো আমি কি লিখেছি এখানে। P2Q2 এখানে রয়ে গেল, এটার নিচে আমি লিখলাম P1Q1 ইনটু উপরে লিখলাম P1Q1 আর নিচে লিখলাম PQ। তাহলে P1Q1 যদি কাটা দেই তার আগেরটাই থাকে P2Q2 ডিভাইডেড বাই PQ। এটা কেন লিখলাম, কারণটা কি একটু খেয়াল করে দেখো। P2Q2 এটা কার জন্য বিম্ব? এটা হলো অভিনেত্রের জন্য বিম্ব। এটা কার জন্য বিম্ব? অভিনেত্রের জন্য বিম্ব। এবার P1Q1টা কি? P1Q1টা হলো অভিনেত্রের জন্য বস্তু। তাহলে কি দাঁড়ালো? অভিনেত্রের বিম্ব ডিভাইডেড বাই অভিনেত্রের বস্তু। তাহলে এইটা হলো অভিনেত্রের বিবর্ধন। এটা কি? অভিনেত্রের বিবর্ধন। একইভাবে P1Q1 এটা কি? P1Q1 হলো অভিলক্ষের জন্য বিম্ব। তাহলে অভিলক্ষের জন্য বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই অভিলক্ষের জন্য বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে অভিলক্ষের বিবর্ধন। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো অভিলক্ষ ও অভিনেত্রের বিবর্ধনের গুণফল হলো টোটাল যন্ত্রের বিবর্ধন। অভিলক্ষের বিবর্ধন এবং অভিনেত্রের বিবর্ধনের দুটার গুণফল হলো টোটাল যন্ত্রের বিবর্ধন। ওকে, এইবার আরেকটু সামনের দিকে যাই আমি। অভিলক্ষের ক্ষেত্রে one by UO plus 1 by VO equal to 1 by FO minus VO by UO plus minus VO by VO equal to minus VO by FO বা MO minus 1 equal to minus VO by FO। সুতরাং MO equal to 1 minus VO by FO। তোমরা একটু খেয়াল করে দেখো, আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 by U plus 1 by V is equal to 1 by F। এই জায়গায় আমরা কি করেছি, এই জায়গায় হচ্ছে অভিলক্ষের জন্য একবার করব, আবার অভিনেত্রের জন্য আরেকবার করব। তাহলে অভিনেত্রের জন্য আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ও ব্যবহার করলাম, অভিলক্ষের জন্য আমরা যেটা ব্যবহার করলাম প্রত্যেকটা জায়গায় ও ব্যবহার করলাম। এই জায়গায় দেখো UO এটা কি? অভিলক্ষ হতে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে UO। আমি আবার বলে দেই, ভালো করে মনে রাখবা, বারবার দেখবা দরকার হলে। আর আরেকটা কথা মাঝে দিয়ে বলে নিচ্ছি, সেটা হলো এই অধ্যায়ের সবকিছু ভালোভাবে বোঝার জন্য
প্রথম থেকে প্রত্যেকটা লেকচার দেখে দেখে আসতে হবে। মাঝে থেকে একটা লেকচার দেখলে কোনো অবস্থাতে তুমি ভালো ফিজিক্স বুঝবা না। ওকে, অবিলক্ষ এখান থেকে শুরু করে এটা হলো বস্তু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইউও। আবার বোঝায় অবিলক্ষ হতে বস্তুর যে দূরত্ব সেটা হলো ইউও। এবার অবিলক্ষের কেন্দ্র থেকে বিম্বের যে দূরত্ব এটা হচ্ছে ভিও। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ভিও। তাহলে এফও কোনটা? এখান থেকে এই ফোকাস বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এফও। তাহলে এই জায়গায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে উভয় পক্ষকে মাইনাস ভিও দিয়ে গুণ করে দিলাম। কাউকে আমরা এই জায়গায় ঠকাইনি, সবাইকে সমান সমান দিয়েছি। মাইনাস ভিও মাইনাস ভিও মাইনাস ভিও কেন দিলাম? মাইনাস ভি বাই ইউ সমান আমরা জানি হচ্ছে এম। তোমরা সবাই জানো এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। সবাই জানি এখানে এম ও ব্যবহার করেছি, তাহলে এখানে হবে ভিও, এখানে হবে ইউও। তাহলে এম ও ইকুয়াল টু সরি এই মাইনাস ভিও ডিভাইডেড বাই ইউও এর পরিবর্তে আমরা লিখতে পারি এম ও, আর এই জায়গায় প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, কাটাকাটি করলে 1 ইকুয়াল টু মাইনাস ভিও ডিভাইডেড বাই এফও। এবার এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এম ও ইকুয়াল টু 1 মাইনাস ভিও বাই এফও। এটাও একটা সমীকরণ। অনুরূপভাবে আমরা লিখতে পারি অনুরূপভাবে এম ই ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ ই। এম ই ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ ই। একইভাবে তোমরা যদি করতে চাও করে নিবা, শুধু ও এর জায়গায় ই দিবা। ও এর জায়গায় কি দিবা? ই দিবা। তাহলে এম ই ইকুয়াল টু 1 মাইনাস ভি ই বাই এফ ই লেখা যায়। এইবার এই জায়গায় যেমন এম ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এই জায়গায় আমাদের একটা সমীকরণ আছে এম ই ইকুয়াল টু মাইনাস ভি বাই এফ ই। এগুলো মুখস্থ করে রাখা সম্ভব? কোনো অবস্থাতে সম্ভব না। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা সমীকরণ, এটা সমীকরণ, এটা সমীকরণ, এটা নিজেও একটা সমীকরণ। বেসিক জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর বেসিক জিনিস জানা না থাকলে অনেক সমস্যা। সমস্যার কোনো শেষ নাই। 2 দিন 5 দিনে ফিজিক্স পড়ে শেষ করা যাবে না। যদি তুমি বুঝো, না পড়ো পরীক্ষা দিতে পারবা। এইবার আমরা যেটা করব সেটা হলো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণে মান বসাবো। এই 1 নং সমীকরণে এই দুইটা মান বসাইতে পারি, এম ও এর মান আর এম ই এর মান। তাহলে m is equal to 1 minus v by f o, 1 minus v by f e। এটা একটা সমীকরণ হয়। জাস্ট এই এম ই আর এম ও এই দুইটা মান আমরা এখানে বসিয়ে দিলাম, আর কোনো কিছু করি নাই। আবার একটু অন্যভাবে আবার 1 নং থেকে পাই মাইনাস m equal to minus vo by uo 1 minus v by fe। কিভাবে লিখলাম তোমরা সবাই জানো, এই জায়গায় ছিল m equal to mo into me। এই জায়গায় mo এর মান কত লেখা যায়? মাইনাস vo by ue, সরি vo by uo লেখা যায়। এই mo এর মান এটা বসিয়ে দিলাম। এইবার me এর জায়গায় বসাইলাম এইটা 1 মাইনাস v by fe। দুই জায়গা থেকে আমরা দুইটা মান নিলাম। তাহলে m equal to minus v by uo into 1 minus v by fe লেখা যায়। এইবার বিম্ব অবাস্তব বলে মাইনাস PE লিখতে হবে। মানে কি? এই বিম্বটা হচ্ছে অবাস্তব। এই বিম্বটা অবাস্তব হওয়ার কারণে এখান থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা হবে ঋণাত্মক। সেই দূরত্বটা কি হবে? ঋণাত্মক। তাহলে আমরা যেটা দেখতে পারি m equal to minus PO divided by UO 1 plus V by FE লেখা যায়।
এইবার বিম্ব স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে হলে, বিম্ব স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে হলে তোমরা জানো সবাই কি হবে, ভিই ইকুয়াল টু হয়ে যাবে ডি সমান হচ্ছে 25 সেন্টিমিটার। ভিই সমান হবে ডি। ওই যে বিম্ব কয় সেন্টিমিটার দূরে, 25 সেন্টিমিটার দূরে যদি হয় তাহলে সেটাকে বলা হয় স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে। যদি হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি m ইকুয়াল টু মাইনাস বিউ বাই ইউও ইনটু 1 প্লাস ডি বাই এফ ই। এটা হলো চূড়ান্ত সমীকরণ। এইটাও সমীকরণ হয়, তাহলে কতগুলো সমীকরণ হয় সেইগুলো আমাদের বুঝে শুনে লিখতে হবে। এখানে আমি বলেছিলাম এই টপিকের মধ্যে যা লিখবো সবই সমীকরণ। যদি বুঝি তাহলে মনে থাকবে, আর যদি মুখস্থ করতে যাই আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা না। মুখস্থ করতে গেলে কোনো অবস্থাতেই পারবে না। আর যদি খালি বুঝো তাহলে মুখস্থ ছাড়াই নিজেরা পারবা। এই প্রতিবেদন একটাও পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রতিবেদন তোমাদের বাসায় নিজে করতে হবে। কেন করতে হবে? সমীকরণগুলো কিভাবে আসলো সেটা জানার জন্য, তাহলে মাথায় সেট হয়ে যাবে। কিন্তু যদি তুমি মুখস্থ করতে যাও, আমি নিজেই মুখস্থ রাখতে পারি না, এগুলো আমার দেখে বলা লাগে যে এটা এইভাবে আসলো, এটা এইভাবে আসলো। সুতরাং তুমি পারবা এটা আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক, আমরা এই সমীকরণগুলো দিয়ে এটা দিয়ে তারপরে যন্ত্রের বিবর্ধন দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব। সে অঙ্কটা কমপ্লিট করি, তারপরে তোমাদের প্রশ্ন থাকলে আবার নিয়ে নিব। একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 6 সেন্টিমিটার ও 42 সেন্টিমিটার। তোমাদের এই জায়গায় একটা কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব অবশ্যই ছোট হবে, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব অবশ্যই বড় হবে। প্রশ্ন হলো কেন এরকম হবে স্যার? কারণ হচ্ছে আমরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি হলো খুব ক্ষুদ্র বস্তুকে বড় করে। তাহলে খুব ক্ষুদ্র বস্তুকে যদি একবারে বড় লেন্স দিয়ে আমরা বড় করতে চাই, তাহলে সেটার স্পষ্ট বিম্বটা যন্ত্রের ভিতরে না থেকে বাইরে চলে যাবে। আর এই কারণে প্রথমে ছোট একটা লেন্সের মাধ্যমে তাকে অল্প একটু বিবর্ধিত করা হয়, তারপরে ওই বিবর্ধিতটাকে আরেকটা লেন্সের মাধ্যমে আরো বড় করে দেখা যায়। এই জন্য মনে রাখবা, অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষ অর্থাৎ বস্তুর কাছে যে লেন্সটা থাকে সেটা হবে ফোকাস দূরত্ব কম, আর অভিনেত্রের ফোকাস দূরত্বটা হবে বেশি। আরেকটা হচ্ছে এইটার ঠিক উল্টাটা হলো দূরবীক্ষণ যন্ত্রের। তোমরা দূরবীক্ষণ যন্ত্রের দিকে যদি তাকাও তাহলে খেয়াল করে দেখবা, তুমি যে জায়গায় চোখ রাখো সেখানে থাকে চিকন, আর যত সামনের দিকে যাবা সেই জায়গায় হয় আস্তে আস্তে মোটা। এর কারণ হচ্ছে সামনের যে লেন্সটা থাকে সেটা হয় বড়, আর আমার চোখের কাছে লেন্সটা হয় ছোট। অর্থাৎ এই অনুবীক্ষণ যন্ত্রের উল্টাটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। একটা মনে রাখবে, আরেকটা মনে রাখতে পারবা।
বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের নির্ণয় করো। অভিলক্ষের বিবর্ধন অভিনেত্র হতে 30 সেন্টিমিটার দূরত্বে বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন করো। অভিনেত্র হতে 30 সেন্টিমিটার বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য। এই অঙ্কটা আমরা এখন করব। এই অঙ্কটা করার পরে তোমাদের অনুরূপ একটা অঙ্ক দিব বাসায় করার জন্য। এবার এই জায়গায় যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কিন্তু তোমাদের আমি দেখাইনি। যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা আমি খুব সংক্ষেপে দেখাই দিতে পারি। যন্ত্রের দৈর্ঘ্য হলো অভিলক্ষ ও অভিনেত্র দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হবে যন্ত্রের দৈর্ঘ্য। অভিলক্ষ ও অভিনেত্র দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হবে যন্ত্রের দৈর্ঘ্য। এইবার যন্ত্রের দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করব তাহলে খেয়াল করো। এখান থেকে যখন তুমি PQ বস্তু নিয়েছিলা তখন এই জায়গায় একটা বিম্ব হয়েছিল, এটা ছিল হচ্ছে Q1 P1। এরপরে এই পাশে আর একটা বিম্ব হয়েছিল, ওইটা আমরা এখন দেখব না। আমরা যেটা দেখব সেটা হচ্ছে অভিলক্ষ থেকে যে বিম্বটা হয়েছিল এই দূরত্বটা কত ছিল, এটা ছিল VO। অভিলক্ষ থেকে প্রথম যে বিম্বটা হয়েছিল সেই দূরত্বটা কত ছিল, সেটা হচ্ছে VO। এইবার অভিনেত্রের কেন্দ্র থেকে বা আলোক কেন্দ্র থেকে এইটা ছিল বস্তুর দূরত্ব। কার দূরত্ব? কারণ অভিনেত্রের জন্য এটা হচ্ছে বস্তু, তাহলে এইটা হচ্ছে UE। তাহলে এই L সমান কি দাঁড়ালো? L সমান হচ্ছে VO প্লাস UE। যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়াল টু, আগে যে চিত্রটা ছিল সেই চিত্রের মধ্যে অনেক কিছু ছিল বলে এটা দেখাইনি, কারণ এটা সহজে বোঝার জন্য, এটা কোনো ঝামেলাপূর্ণ কিছুই না, একেবারে সহজ একটা বিষয়। সেটা হচ্ছে অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব হলো যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে কিভাবে বের করেছি? আমরা অভিলক্ষের জন্য একটা বিম্ব পেয়েছিলাম P1 Q1। এই অভিলক্ষ থেকে এই P1 Q1 বিম্বের দূরত্ব হচ্ছে VO। এই বিম্বটা অভিনেত্রের জন্য আবার বস্তু হিসেবে কাজ করে, আর এই কারণে এইটা হচ্ছে UE। তাহলে VO প্লাস UE দুইটার যোগফল হলো যন্ত্রের দৈর্ঘ্য। কারো কোনো আপত্তি থাকলে আবার দেখে নিবা। এটা আমি এই অংশটা মুছে দিচ্ছি। এখন আমি অঙ্ক করা শুরু করব। আগে উদ্দীপকে যা যা দেওয়া আছে সেইগুলো লিখি। এখানে কি দেওয়া আছে বলো? অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে। অভিলক্ষের ফোকাস দূরত্ব FO = 6 সেন্টিমিটার। আর অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে FT = 42 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব দেওয়া আছে। বস্তুর দূরত্ব কোথা থেকে দেওয়া আছে? অভিলক্ষ হতে বস্তুর দূরত্ব। তাহলে এটা হচ্ছে UO =
10 সেন্টিমিটার, ইউও ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এইবার 1 নাম্বার, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন নির্ণয় করো। তাহলে আমাকে বের করতে হবে যন্ত্রের বিবর্ধন m = what, বলে দিয়েছে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে, তাহলে d = কত হবে 25 সেন্টিমিটার। কার কোনো আপত্তি আছে? সবাই বুঝতে পেরেছো? তাহলে d = 25 সেন্টিমিটার। এবার আমরা সূত্র যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, আমরা জানি, আমি একটু লিখে নেই আলাদা করে, m = -vu/u 1 + d/fe, এটা আমরা জানি, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। কিন্তু ঝামেলাটা হলো u এই জায়গায় আছে, এই জায়গায় d এর মানও আছে, fe এর মানও আছে, কিন্তু নাই কি vo, কি নাই? এবার vo আমরা আগে বের করব, সেটা হচ্ছে 1/u + 1/vo = 1/fo। মানটা বের করবা ক্যালকুলেটর দিয়ে। 1/10 + 1/vo = 1/25। এখান থেকে vo এর মান কত আসে? এটা একটু 1/25 - 1/10 -0.06 হয়নি, সরি 1/25 না, 1/6। fo এর মান হচ্ছে 1/6, 1/6 - 1/10, vo এর মান কত হয়? খেয়াল করো, এই জায়গায় আমাদের vo এর মান আছে হলো 15 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? এইবার আমাদের টার্গেট হলো m এর মান বের করা। কার মান বের করা? m এর মান লিখবো, আমরা জানি m = -vu/u 1 + d/fe। এই জায়গায় মানগুলো বসিয়ে দেই। vu এর মান হচ্ছে 15, uo এর মান হচ্ছে 10, 1 + 25 / 42। ক্যালকুলেটর চাপ দিয়ে বলো কত হয়? 2.3928। এখানে মাইনাস থাকবে, -2.3928। তাহলে m এর মান -2.393। কথাটার মানে কি? মানে হচ্ছে বিম্বটা হবে বস্তুর 2.393 গুণ, এবং এই বিম্বটা হবে উল্টা। বিম্বটা কি হবে? উল্টা। এবার যাব আমি 2 নাম্বার অঙ্কের মধ্যে। স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন নির্ণয় করো। সরি, যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নাম্বারের মধ্যে দেখি, দুই নাম্বারের জন্য আমাদের এই মানগুলো একই থাকবে। এইবার যন্ত্রের দৈর্ঘ্য L = আমরা যেটা জানি VO + UE, VO + UE। আর এই জায়গায় আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে VO এর মান আমরা অলরেডি বের করেছি 15 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে দিতে পারি, এইটা বাদ দিয়ে VO = 15 সেন্টিমিটার। আমার লাগবে এখন UE, কি লাগবে? আর কখন সেটা? স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুর ক্ষেত্রে। তাহলে দেখো আমরা কিভাবে লিখব, আমরা জানি 1/UE + 1/VE = 1/FE। এই জায়গায় 1/UE প্লাস এই VE মানে হবে D, VE এর মানে কত হবে? D। তার মানে এইটা হবে VE, VE = D, যেহেতু স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে বলেছে, তাই 1/25 = 1/42, 1/UE =
1 বাই ইয়া করো। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইউই এর মান। কিসের মান বের করব? ইউই এর মান। ইউই এর মান বের করার জন্য 1 বাই ইউই প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফই। এই জায়গা থেকে ভিই বাস্তব বিম্ব হয় নাকি অবাস্তব বিম্ব হয়? অবাস্তব বিম্ব হয়। চিত্রের মধ্যে আমরা যখন দেখেছিলাম ভি এর মান হচ্ছে অবাস্তব, আর ভি এর মান যদি অবাস্তব হয় এই জায়গায় ভি এর মানটা আমরা বসাবো মাইনাস। কি বসাবো? মাইনাস। মাইনাস বসানোর পরে এটাকে যখন ডান পাশে নিয়ে যাব, ইউই এর মান 15.67 সেন্টিমিটার। ক্যালকুলেশন করে তোমরা দেখবা, এগুলো যদি একটু ভুল হয় কারেকশন করে নিবা। এর পরের অংশটা হচ্ছে আবার L ইকুয়াল টু VO প্লাস UE। VO এর মান ছিল 15 আর UE এর মান হচ্ছে 15.67, 30.67 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যন্ত্রের দৈর্ঘ্য। কোনো ঝামেলা আছে কি? নাই। এবার যাব 3 নম্বরে। 3 নম্বর অঙ্কটা সহজ, একটা বাচ্চা অঙ্ক দিয়েছি। নাম্বার, অভিলক্ষের বিবর্ধন নির্ণয় করো। অভিলক্ষের বিবর্ধন আমরা কি জানি? আমরা জানি MO ইকুয়াল টু মাইনাস ভিউ ডিভাইডেড বাই ইউ। ভিউ এর মান ছিল মাইনাস 15 ডিভাইডেড বাই, এই জায়গায় ইউ এর মান হচ্ছে 10 সমান হচ্ছে মাইনাস 1.5। এখানে অঙ্কটা শেষ। M ইকুয়াল টু মাইনাস 1.5। মাঝে মাঝে এরকম চলে আসবে অঙ্ক, আর তোমরা বলবা এরকম ছোট অঙ্ক দিছে, এটা নিশ্চয়ই এরকম না, আরো কঠিন হবে। তখন কঠিন ভাবে করে দেখবো ভুল হয়ে গেল। এবার যাবো আমরা 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে? অবির নেত্র হতে 30 সেন্টিমিটার দূরত্বে বিম্ব গঠনের ক্ষেত্রে, তার মানে এই জায়গায় ভিই এর মান হবে 30 সেন্টিমিটার, আর কোনো চেঞ্জ নাই। ভিই এর মান কত হবে? 30 সেন্টিমিটার। আর 30 সেন্টিমিটারের ক্ষেত্রে 4 নম্বরের মধ্যে লিখব, আমরা জানি m মাইনাস ভিও বাই ইউ 1 প্লাস ভি বাই এফই। আগে যেটা ডি লিখছিলাম ওটা লিখলাম কি এখন? ভিই। ডি আর ভিই দুটো মূলত একই জিনিস। যদি স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে হয় তাহলে আমরা এখানে শুধু ডি লিখি, আর কোনো কিছুই না। মাইনাস ভিও এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই 10, 1 প্লাস 30 ডিভাইডেড বাই 42। এম এর মান কত হয় বলো? মাইনাস 2.57। 2.57। অঙ্ক কমপ্লিট। এইবার যাব পরেরটা, 5 নাম্বার। 5 নাম্বারে হচ্ছে 30 সেন্টিমিটার দূরত্বে বিম্ব গঠনের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য। আগের মতোই আমরা জানি 1 বাই ইউই প্লাস 1 বাই ভিই ইকুয়াল টু 1 বাই এফই। এই জায়গায় ভিই এর মানটা কিন্তু নেগেটিভ বসাইতে হবে, কারণ এইটার সূত্রটা হচ্ছে প্লাস দিয়ে। সূত্রটা প্লাস দিয়ে, এইজন্য আমরা এখানে নেগেটিভ বসাবো। নেগেটিভ বসানোর পরে 1 বাই ইউই ক্যালকুলেশনটা করো। 1 বাই 30, 1 বাই 42। বলো ইউই এর মান কত? 5। ওকে, কাট করো। ওকে, ইউ ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার যেটা দাঁড়াইলো। এইবার আমরা লিখব আবার L ইকুয়াল টু ভিও প্লাস ইউই। এখানে ভিও এর মান কত? 15 প্লাস 17.5, 32.5 সেন্টিমিটার। তাহলে একটা উদ্দীপকের মধ্যে আমরা 5টা অঙ্ক দেখলাম। এই 5টা অঙ্ক করলে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। এখন তোমাদের আমি একটা এইচডব্লিউ দিব। এইচডব্লিউটা সবাই করবা বাসায়। বাসায় করে কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবা।
আর এর আগে আবার ভিডিওটা দেখে নিবা, তাহলে দেখবে যে অনেক কিছু সহজ হয়ে গেল। HW এইখানে দিলাম 5, এখানে দিলাম 60, আর এই জায়গায় দিলাম 8, এটাতে 32, আর বাকি সব কিছু একই থাকবে। এই অধ্যায়ের অল্প কিছু অংশ বাকি আছে, মানে খণ্ড খণ্ড অংশ, সেই খণ্ড খণ্ড অংশগুলো আমি আগামী ক্লাসে মোটামুটি শেষ করে দিব। তোমরা যারা অধ্যায়টা দেখেছো তারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, দেখার পরে সিদ্ধান্ত নিবা কতটুকু বুঝছো। যদি মাঝে মাঝে থেকে দেখো অবশ্যই তুমি ভালো বুঝবা না। সবাই ভালো থাকো, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।